ভয়ঙ্কর সব রহস্যময় গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মাইস্টিক হরর নেশন। শুনতে থাকুন ছায়া ট্রেন, লেখক হাবিবুল বাশার। এমন কি কোনো ট্রেন আছে যা শুধু তোমাকে নিজের কাছে টেনে নেয়? যে ট্রেনে কেউ একবার উঠে পড়লে সে আর কোনো দিন ফিরে আসতে পারে না। সে ট্রেন থাকে অদৃশ্য এক রহস্যময় যাত্রার পথে, যেখানে অতীত ও ভবিষ্যৎ মিলিয়ে এক সঙ্গত হালচাল। একবার যদি সেই ট্রেনের সিটে বসে পড়ো, অন্ধকারের গভীরে হারিয়ে যাওয়ার পর আর কোনো চিহ্ন থাকবে না তোমার অস্তিত্বের। এক অদৃশ্য শৃঙ্খল তোমাকে চিরকালের জন্য আটকে রাখে, আর তুমি শুধু পথের শেষে নিঃশব্দে বিলীন হয়ে যাও। শুনতে থাকুন ছায়া ট্রেন, লেখক হাবিবুল বাশার। রাত প্রায় 10:30। রাফি জানালার পাশের চেয়ারটাই গা এলিয়ে দিয়ে বসে আছে। জানালা খুলে রেখেছে, বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। ব্যালকনির দিকে তাকালে শহরে ছুনছান চেহারাটা দেখা যায়। রাস্তার আলোগুলো ম্লান হয়ে এসেছে। কিছু দূরেই একটা চায়ের দোকানে এখনও 2-1 বসে গল্প করছে। রাফি ফোনের স্ক্রিনে তাকিয়ে একটার পর একটা পোস্ট স্ক্রল করছে। হঠাৎ ফোন কেঁপে উঠল। সাজ্জাদের কল। কিরে, কি করছিস? কিছু না, বাসায় আছি। দোস্ত, মাথা কাজ করছে না, জীবন একঘেয়ে হয়ে গেছে, চল কোথাও থেকে ঘুরে আসি। সাজ্জাদ এমনিতেই চঞ্চল স্বভাবের, কিন্তু ওর এই হুটহাট ঘুরতে যাওয়ার চিন্তাটা একদমই নতুন কিছু না। বুঝতে পারছি। রাফি কয়েক সেকেন্ড ভাবল। তো কি ভাবছিস? ঘুরতে যাবি? কোথায় তা জানি না, আগে তো বল যাবি কিনা। রাফি কয়েক সেকেন্ড ভাবল। আসলেই অনেকদিন কোথাও যাওয়া হয় না। নিলয়, সাজ্জাদ আর রাফি, ওরা 3 জন কলেজ লাইফ থেকেই একসঙ্গে। কত জায়গায় ঘুরেছে, কত রাত গল্প করে কাটিয়েছে, কিন্তু এখন জীবনটা কেমন যেন মেরে হয়ে গেছে। যাওয়া যায়। সত্যি? হ্যাঁ, কিন্তু কোথায় যাব ঠিক করেছিস? না রে, এখনো কিছু ঠিক করা হয়নি। নিলয়কে ফোন দিই, ও কি বলে দেখি আগে, তারপর না হয় জম্পেশ একটা ট্যুর প্ল্যান করা যাবে। সাজ্জাদ কল কেটে দিল। মিনিট খানেক পরেই একটা গ্রুপ কল এলো। নিলয় কেমন বিরক্ত কণ্ঠে বলল, এই রাত বিরাত হুদাই ফোন দিয়ে বিরক্ত করতে লাগছিস কেন তোরা? দোস্ত, একটা ট্যুরের প্ল্যান করছি। ট্যুর? কোথায়? সেটা ঠিক করা হয়নি, প্রথমে বল রাজি কিনা। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চল যাই, কিন্তু কোথায় যাব? এমন একটা জায়গা ঠিক করতে হবে যেটা অন্যরকম, কমন না। সেন্ট মার্টিন? না দোস্ত, ওখানে তো সবাই যায়, একটু ইউনিক কিছু চাই। তাহলে একটা অফবিট জায়গা খুঁজতে হবে, যেখানে মানুষ যায় না, একদম নিরিবিলি হবে, আর যাত্রাটা যেন মজার হয়। রাফি তখন ফোনে কিছু একটা সার্চ করছিল। কিছুক্ষণ পর সে বলল, পদ্মাপুর গ্রাম শুনেছিস? না। এটা একটা ছোট্ট গ্রাম, নদীর ধারে, খুব বেশি মানুষ যায় না। চারপাশে অদ্ভুত সুন্দর পরিবেশ, আর জায়গাটা নিয়ে নাকি লোকমুখে অনেক গল্প আছে। তাহলে তো ঠিক আছে, কিন্তু যাব কিসে আবার? ট্রেনে করে। রাতের ট্রেনে হাওয়া খেতে খেতে যাওয়া যাবে, অ্যাডভেঞ্চারাস হবে বিষয়টা। গ্রুপ কলে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। নিলয় শেষমেশ বলল, কেন ভাই, রাতের ট্রেনে কেন? দিনের বেলায় তো যাওয়া যায়। সাজ্জাদ হেসে বলল, এটাই তো মজা, রাতের ট্রেন, অজানা একটা গন্তব্য, আর আমরা 3 জন, যা হবে না? আমার তো ভেবেই ভালো লাগছে। তাহলে কাল রাতের ট্রেনের টিকিটটাই কেটে ফেল, দেখ গ্রুপে লোকেশন দিয়ে দিছি। সাজ্জাদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে ডান, আগামীকাল রাত 11টায় 3টার টিকিট কেটে ফেললাম। তাহলে তো হয়েই গেল। কালকের দিনের মধ্যে সবাই ব্যাগপত্র গুছিয়ে নাও। কথা ফাইনাল। সবাই যার যার মতো ঘুমাতে গেল। রাফিও আর বসে না থেকে তার বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। পরের দিন যার যার মতো ব্যাগপত্র গুছিয়ে নিল। সন্ধ্যার দিকে বাসা থেকে বের হলো। তবে নিলয়ের একটু দেরি হওয়াতে তাকে বাসা থেকে ডেকে আনতে হলো। তারা একটা 3 চাকাওয়ালা সিএনজি ভাড়া করলো। এগিয়ে গেল স্টেশনের দিকে।
স্টেশনটা যে অনেক দূরে তা নয়, আবার একদম কাছেও নয়। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত 10:30 বেজে গেল। ট্রেন আসতে তখনও আধা ঘন্টা বাকি। তিনজন প্ল্যাটফর্মের একটা বেঞ্চে বসে আড্ডা দিচ্ছে। চারপাশ বেশ ফাঁকা, স্টেশনে লোকজন তেমন নেই, শুধু কয়েকজন যাত্রী চুপচাপ বসে আছে। বাতাসে এক ধরনের গুমোট ভাব, যেন বৃষ্টি আসবে। রাফি চারপাশে দেখে নিয়ে বলল, স্টেশনটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে না আজকে? এই ট্রেন কিন্তু পুরনো ট্রেন, জানিস? শুনেছি অনেক আগে একটা দুর্ঘটনার পর থেকেই মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করে। ওদাই ভয় দেখাস না তো, এগুলা স্রেফ গুজব। রাফি চুপ করেছিল। সাজ্জাদ যাই বলুক, ওর ভেতরেও একটা অস্বস্তি হচ্ছিল। ট্রেন আসার সময় হয়ে গেছে, অথচ চারপাশটা কেমন জানি অস্বাভাবিক লাগছে। হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্টেশনের লাইটগুলো একসাথে একটু কমে এলো, যেন কারেন্টের ভোল্টেজ নেমে গেছে। বাতাসের শব্দ বেড়ে গেল, আর একটা বিকট হুইসেল বেজে উঠল দূর থেকে। রাত 11:10 বাজে। দূর থেকে একটা কম্পন টের পাওয়া যাচ্ছে। ট্রেন আসছে, ধোয়ার গন্ধ, রেল লাইনের কাঁপুনি, সব মিলিয়ে একটা ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। ট্রেন ঢুকতেই দেখা গেল এটা সত্যি পুরনো মডেলের। জানালার গ্লাস কিছুটা ফাটা, ধাতব অংশগুলো মরিচা ধরা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ট্রেনটা আসার পরেও এর ইঞ্জিন থেকে কোনো শব্দ হচ্ছে না, যেন নিঃশব্দে এগিয়ে আসছে। ট্রেন এসে থামতেই ওরা উঠে পড়ল নিজেদের কামরায়। কামরার ভেতর একদম ফাঁকা, কয়েকজন যাত্রী কেবল মাথা নিচু করে বসে আছে। সাজ্জাদ ধীরে ধীরে ফিসফিস করে বলল, ট্রেনটা দেখ, ওল্ড মডেলের ট্রেনটা মনে হচ্ছে কাছে টানছে আমাদের। তোদের কেমন লেগেছে ট্রেনটা? রাফি কিছু বলল না। ওদের সিট ঠিক করা ছিল একটা নির্দিষ্ট কামরায়, কিন্তু ট্রেনে ওঠার পর ওদের মনে হলো যেন ওরা ভুল কামরায় চলে এসেছে। নিলয় ধীর গলায় বলল, এই কামরাটা একটু অন্যরকম লাগছে না? সত্যিই তাই, কামরাটা বেশ পুরনো, যেন বহুদিন কেউ তেমন যাতায়াত করেনি। সব কিছুতেই হালকা ধুলো জমে আছে, দেয়ালের রং উঠে গেছে, আর জানালার কাজগুলো কেমন যেন ঝাপসা। ওরা তাড়াতাড়ি নিজেদের সিটে বসে পড়ল। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো। রাফি বাইরে তাকালো। অন্ধকারের মাঝে ট্রেনের ছায়া পড়ে আছে, কিন্তু সেটা কেমন যেন বিকৃত দেখাচ্ছে। কিছুক্ষণ পর কামরার মধ্যে একটা অসাদগ্রস্ত নীরবতা নেমে এলো। শব্দহীন রেল লাইনের ওপরে ট্রেনের চাকাগুলো চলতে থাকলো, আর সেই সঙ্গে চারপাশে একটা অদ্ভুত ঘন ও গুমোট পরিবেশ তৈরি হলো। সাজ্জাদ চুপচাপ বসেছিল, কিন্তু মনে হচ্ছে তার অস্থিরতা কিছুটা বেড়ে গেছে। সে বারবার জানালার কাছে হাত ঘষছিল, যেন কোনো কিছু পরিষ্কার করতে চাইছিল। কি ট্রেনে এলি ভাই? এমন কেন ট্রেনটা? এছাড়া কোনো ট্রেনই ছিল না ওদিকের। রাফি জানালার দিকে তাকিয়ে বলল, দেখ বাইরে কেমন সবকিছু ঝাপসা লাগছে, আর ট্রেনের গতি এত ধীর কেন? কিন্তু কেউ কিছু বলল না। ট্রেন যেন চলতে চলতে থেমে থেমে চলছিল, আর তাদের মনে হচ্ছিল ট্রেনের এই স্থিরতাও কোনো অস্বাভাবিক। রেলের কাঁপুনি যেন কিছুটা বেশি অনুভব হচ্ছিল, আর সেই সঙ্গেই একটু পরপর শব্দ হচ্ছিল, গোলমাল, ঘোরাঘুরি, আর মাঝে মাঝে একটা গভীর চাপার মতো শব্দ। তিনজনেই অস্বস্তিতে ছিল। সাজ্জাদ ক্ষীণ কণ্ঠে বলল, কিছু একটা আছে, এই ট্রেনের মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। শুনছিস কি যে হচ্ছে? রাফি ও নিলয় মাথা নেড়ে সম্মতি জানালো। রাফি জানালার দিকে আবার তাকালো। তার চোখে সন্দেহ এবং আতঙ্ক মিশে আছে। কেন জানি না, এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছিল। এই ট্রেনটা কিছুতেই স্বাভাবিক মনে হচ্ছিল না। হঠাৎ কামরার বাতি ঝপক করে নিভে গেল। ওরা চমকে উঠল। নিলয় ভয় পেয়ে বলল, এটা কি? একটি অস্বাভাবিক গুমোট বাতাস তাদের গা ছুঁয়ে গেল। কামরার বাতি ফিরলে সবকিছু আগের মতোই ছিল, তবে তাদের এবার মনে হতে থাকলো ট্রেনের মধ্যে তারা ছাড়াও আরও কিছু আছে, হয়তো দেখা যায় না, শোনা যায় না, তবে অনুভব করা যায়। রাফি উত্তেজিত কণ্ঠে বলল, এই ট্রেনের মধ্যে কেউ আসো? সাজ্জাদ এবং নিলয় কিছু না বলে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। এবার ট্রেনটা একটু আরও স্লো হয়ে এলো, যেন একদম থেমে যাচ্ছে, আর তাতে এক গভীর অশুভ অনুভূতি ছড়িয়ে পড়েছে।
কিছুটা সময় পেরিয়ে রাফি দেখতে পেল জানালার কাছের ওপারে যেন কেউ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে রাফি ভাবল, এটা কি তার চোখের ভুল? চলতি ট্রেনের বাইরে এভাবে কেউ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? কিন্তু কাছের ওপারে কিছু একটা অবশ্যই আছে, এটা কোনো মনের ভুল হতে পারে না। সেখানে থাকা জিনিসটা কিছুটা মূর্তির মতো, আবার কিছুটা পিশাচের ছায়ার মতো দেখাচ্ছিল। তারা তিনজনই এবার ভীষণ ভয় পেয়েছে। রাফি সবাইকে শান্ত করতে বলল, কেউ ভয় পাস না, আমরা তিনজন যতক্ষণ একসাথে আছি ততক্ষণ আমাদের কিছুই হবে না। তাদের কারো মুখে কথা নেই। ট্রেনের নিঃশব্দ গতি চলতে থাকলো। বাতাসের মধ্যে যেন এক অদৃশ্য চাপ ছিল, যা তাদের সবাইকে ঘিরে ফেলছিল। কামরার ভেতরের আলো আবার নিভে গেল এবং অন্ধকার ঘনিয়ে এলো। রাফি জানালার দিকে তাকিয়ে দেখল সেখানে কিছু একটা নড়ছে। সে একটু হকচকিয়ে সিট থেকে উঠে দাঁড়ালো। নিলয় এবং সাজ্জাদও কেমন যেন সন্দেহভাজন হয়ে তাকালো। রাফি ক্ষীণ স্বরে বলল, কোথাও কেউ কি আছে? নিলয় একবার ভয় কাঁপল, তারপর বলল, এটা কোনো স্বপ্ন তো নয়, তাই তো? কিন্তু সেই মুহূর্তে ট্রেনের ভেতরে কেমন একটা হালকা বিকট শব্দ শুনে গেল, যেন কোথা থেকে কোনো কিছু ভেঙে পড়েছে অথবা কিছু শীষ দিয়ে বাতাসে গুঞ্জন করছে। শব্দটা শুনতে পাচ্ছিস তোরা? সাজ্জাদ চিৎকার করে বলল। এটা কি? রাফি, সাজ্জাদ আর নিলয় তড়িঘড়ি জানালার দিকে তাকালো। কাছের ওপারে কিছু এক টুকরো ছায়া দেখতে পেল, যা মৃদু দুলছিল। তাদের মনে হচ্ছিল কিছু একটা তাদের দিকে আসছে। এতটাই দ্রুত ছিল সব কিছু যে তাদের চোখ কোনো কিছুই আস্তে আস্তে ফুটে উঠতে পারেনি। তারা কিছুই দেখতে পারেনি, তারা কেবল অনুভব করছিল। রাফি এক মুহূর্ত চিন্তা না করেই সিট থেকে উঠে দাঁড়ালো। চল বের হয়ে দেখি। কিন্তু সাজ্জাদ ও নিলয় তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়েছিল। নিলয় তীব্র ভয় নিয়ে বলল, বের হয়ে? তুই পাগল নাকি? এই মুহূর্তে ট্রেন থেকে নামা সম্ভব নাকি? এমন সময় হঠাৎ ট্রেনটা অদ্ভুতভাবে আবার থেমে গেল, যেন ট্রেনটা কোথাও যাচ্ছে না। চুপচাপ, একেবারে নীরব, যেন ট্রেনটা নয়, সময় থেমে গেছে। রাফি মনে মনে কিছু একটা ভাবছিল, কিন্তু পুরো দৃশ্যটা এতটাই অস্বাভাবিক ছিল যে কিছুই বোঝার উপায় ছিল না। সাজ্জাদ খেয়াল করলো ট্রেনের একটা কামরার দরজা হালকা খুলে গেল। এর মধ্যে এমন কিছু ছিল যা একদম ঠিক মনে হচ্ছিল না। দরজা খোলা, সাজ্জাদ বলল, তার কণ্ঠে অস্বস্তি। এটা কি হতে পারে? রাফি সামনে এগিয়ে যেতে শুরু করলো। তার মনে কেমন একটা অস্বস্তিকর ভাব ছিল। নিলয় ও সাজ্জাদ তার পেছনে পেছনে চলতে লাগলো। তারা দরজার কাছে পৌঁছাতেই একটা দৃশ্য চোখের সামনে এলো। দরজার ওপারে কেউ দাঁড়িয়েছিল, একটি মহিলা, তবে তার মুখ স্পষ্ট ছিল না। তার পোশাকও অদ্ভুত, পুরোপুরি আধিকারিক আউটফিট পরিহিত, যেন কিছু একটা ভুতুরে ব্যাপার চলছে। রাফি, সাজ্জাদ আর নিলয় একসাথে সরে দাঁড়ালো, কিন্তু মহিলা সেদিকে কোনো মনোযোগ দেয় না। তার মুখ অন্ধকারে ঢাকা, তার সিলুয়েটের মধ্যে দিয়ে কেবল চোখের রেডিয়েন্স দেখা যাচ্ছে। তুমি কে? রাফি গলা চেপে বলল। মহিলা একটুও নড়ল না। তার হালকা গাঢ় চোখের দৃষ্টি যেন তাদের পায়ের তলায় জমে থাকা ভুতুরে কিছু অনুভব করছিল। রাফি আবার বলতে গেল, কিন্তু তার আগে মহিলা একটুখানি হেসে বলল, তোমরা এসেছো, আর যাবেও না। তাদের ভেতরে এক ধরনের শীতলতা নেমে এলো। কামরার বাতি হালকা নড়ে উঠল, আর পুরো ট্রেনের মধ্যে শীতল স্রোত ছড়িয়ে পড়ল। কিছুটা সময় পেরিয়ে গেল এবং ট্রেন আবার চলতে শুরু করলো, কিন্তু এখন আর সেই পুরনো ট্রেন ছিল না। এর গতি ছিল একদম অস্বাভাবিক, যেন রেল লাইন ধরে কিছু অদ্ভুত গতি অনুসরণ করছে। এখন আর কোনো সন্দেহ নেই, তারা কিছু একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। মহিলাটার কথা শোনার পর রাফি, সাজ্জাদ ও নিলয় একে অপরকে চুপচাপ দেখে গেল। ট্রেন আবার চলতে শুরু করেছে। ট্রেন চলছে নিজ গতিতে, কিন্তু এই চলমান কিছু অন্যরকম। গতির পরিবর্তন, ঝাঁকুনি, সবই অদ্ভুত লাগছিল। যেন ট্রেনটি আর রেল লাইনের উপর চলছিল না, কোথাও অন্য কোনো দিশায় চলে যাচ্ছে। রাফি চুপচাপ দাঁড়িয়েছিল। চোখের সামনে ভাসছিল
সেই অন্ধকার মহিলা। তার মুখ যেন গাঢ় কুয়াশায় ঢাকা ছিল, কিন্তু চোখ দুটি স্পষ্টভাবে রাফির মনে গেঁথে গিয়েছিল। মহিলা বলেছিল, তোমরা এসেছো আর যাবেও না। সেই ভয়ানক কথা আবার রাফির মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এটা কি বললো? সাজ্জাদ জিজ্ঞাসা করলো, তার কণ্ঠে ভয় স্পষ্ট। এই, আমার অনেক ভয় লাগছে। নিলয় বলল, ওই মহিলা কিছু তো ঠিক মনে হচ্ছে না, কিছু একটা খারাপ হতে চলেছে। তার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে একদম শ্বাসরুদ্ধ হয়ে গেছে। তিনজনই তড়িঘড়ি ট্রেনের দরজা বন্ধ করে দিল, কিন্তু তারা জানতো বাইরে যে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে তা তাদের সেখান থেকে পালাতে দেবে না। ট্রেনের মধ্যে তাদের উপস্থিতি আর অন্ধকার থেকে বেরিয়ে আসার উপায় ছিল না। রাফি জানালার দিকে তাকিয়ে দেখল বাইরের পৃথিবী এখন এক ধোঁয়াশায় ঢাকা। রেলপথের চারপাশে কোনো দৃশ্য ছিল না, শুধু একটানা অন্ধকার, আর মাঝে মাঝে ট্রেনের আলো বাতাসে ভাসছিল। অদ্ভুত, রাফি মূর্ছিত কণ্ঠে বলল। কিছু একটা হচ্ছে। রাফি মূর্ছিত কণ্ঠে বলল। এই মুহূর্তে ট্রেনের মধ্যে এক ধরনের সাসপেন্স তৈরি হচ্ছিল, যেন আসল ভয়টা এখনো সামনে আসেনি। কিছু একটা ঘটবে, কিন্তু কি? তাদের মাথায় এক এক সময় এক এক ভিন্ন ভিন্ন চিন্তা আসতে শুরু করলো। তাদের মনে হচ্ছিল তারা যে ট্রেনের চড়ে চলছে তা আর কোনো সাধারণ ট্রেন ছিল না। ট্রেনের দরজা, জানালা, আলো সবই যেন এক প্রলয়ঙ্কারী অনুভূতি সৃষ্টি করছিল। নিলয় বলল, এটা কি সত্যি না কল্পনা? আমাদের কি কোনোভাবে বাঁচার উপায় আছে? সাজ্জাদ ঝটপট উত্তর দিল, বাঁচার উপায়? আর কি বাঁচার উপায় থাকতে পারে? আমাদের কোথাও কি কোনো গন্তব্য আছে? ট্রেনটা কোন দিকে যাচ্ছে কেউ জানে না। একটু পরে ট্রেনের মধ্যে অদ্ভুত শব্দ শোনা গেল। একটা লোহার কন্টেনারের গর্জন, যেন কিছু ভেঙে পড়ছে। এই শব্দগুলো এতটা প্রবল ছিল যে রাফি, সাজ্জাদ এবং নিলয় চমকে উঠল। এটা কি ছিল? রাফি দ্রুত প্রশ্ন করল, কিন্তু তাদের কণ্ঠ শোনা যাচ্ছিল না। এতটাই হতাশ এবং বিভ্রান্তি যেন তারা নিজেদের অজান্তে একটি অন্ধকারের গভীরে পড়ে গিয়েছে। একজন মহিলা তাদের সামনে যিনি উপস্থিত হয়েছিলেন তার কথা মনে পড়তে লাগলো। তোমরা এসেছো আর যাবেও না। সেই কথাগুলি যেন তাদের উপর চাপ হয়ে পড়েছিল। ট্রেনের বাতি আর একবার ঝপাক করে নিভে গেল। এবার পুরো কামরা একেবারে অন্ধকার হয়ে গেল। কি হচ্ছে আমাদের সাথে এটা? নিলয় শ্বাস ফেলে বলল, আমি আগেই বলেছিলাম রাতের ট্রেনে যাস না, তোরা শুনলি না তো আমার কথা। রাফি কিছুটা উত্তেজিত হয়ে বলল, চল দরজা খোল, কিছু একটা বের করে দেখি। আমরা এখানে বন্দী হয়ে থাকবো না। তিনজন একসাথে দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু বাইরে কোনো দৃশ্য ছিল না, শুধু এক বিকট অন্ধকার, যেন এক অশেষ শূন্যতা। ট্রেনটা যে এই অন্ধকারে থেমে গিয়েছে তা বুঝে উঠতে পারছিল না কেউ। তাদের মধ্যে এক ধরনের অশুভ উত্তেজনা তৈরি হয়েছিল। তাতে তাদের মনে হচ্ছিল হয়তো কিছু একটা অদ্ভুত ঘটতে যাচ্ছে, কিন্তু কি? তারা তড়িঘড়ি করে দরজা খুলল। দরজা খুলতেই তারা থমকে দাঁড়ালো। বাইরে কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো রেল লাইন নেই। ওয়েট, রেল লাইন নেই মানে? ট্রেন রেল লাইন ছাড়া কিভাবে চলতে পারে? চারপাশে শুধু এক বিশাল অন্ধকার, যেন তারা শূন্যের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। বাতাস নেই, শব্দ নেই, শুধু একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। নিলয় দরজার পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, এটা কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? রাফি আর সাজ্জাদ চুপচাপ দাঁড়িয়েছিল। বাতাসে যেন এক অদৃশ্য ভারী উপস্থিতি ছিল, যা তাদের শ্বাস নেওয়াটাও কঠিন করে তুলেছিল। আমরা কোথায় আছি? রাফি বলল, তার গলায় স্পষ্ট উদ্বেগ। সাজ্জাদ জানালার কাছের দিকে তাকিয়ে দেখল বাইরে অন্ধকার যেন ধীরে ধীরে নড়ছে। আবারও তারা চমকে উঠল। অন্ধকার কিভাবে নড়তে পারে? অন্ধকার কি এক জায়গা থেকে অন্য জায়গায় তার উপস্থিতি পাল্টাতে পারে? না, কখনোই না। তাহলে কি হচ্ছে তাদের সাথে? যেন সেই অন্ধকারের মধ্যে কিছু একটা আছে, যেটা ট্রেনের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। আমাদের নামতে হবে। সাজ্জাদ অনাকাঙ্ক্ষিতভাবে বলল, যেভাবেই হোক এই ট্রেন থেকে বের হতে হবে। কিন্তু নিলয় মাথা নাড়িয়ে বলল, বের হব, কিন্তু আমরা নামবো কোথায়?
কোনো প্ল্যাটফর্ম নেই, কিছুই নেই। তারপরেই আচমকা ট্রেনটা এক প্রচণ্ড ঝাঁকুনি খেল। তিনজনই ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল। দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বের হতে দিচ্ছে না। রাফি কাঁচতে কাঁচতে উঠে দাঁড়ালো। ট্রেনের আলো আবার নিভে গেল। তার সঙ্গে সঙ্গে এক শীতল স্রোত বয়ে গেল তাদের শরীরে। কিছু একটা ট্রেনের ভেতরে আছে, এবার আর কল্পনা নয়। সত্যিই তারা টের পেল যে কামরার অন্য প্রান্ত থেকে একটা কুয়াশাচ্ছন্ন ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। রাফি, নিলয় আর সাজ্জাদ হতবাক হয়ে দেখল ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এক সময় সেটা পুরোপুরি আকার নিল। একজন মানুষ, না মানুষ নয়, কিছু একটা অদ্ভুত। মানুষ নয়, শুধু তার ছায়াটাই দেখা যাচ্ছে। সেই ছায়াটার মুখ নিল না, কেবল এক বিশাল ফাঁকা স্থান যেখানে মুখ থাকার কথা। তার পোশাক ট্রেনের পুরনো টিকিট চেকারদের মতো, কিন্তু রঙহীন, বিবর্ণ। ছায়াটা এগিয়ে এলো ধীর গতিতে, যেন তার কোনো তাড়া নেই। রাফি পেছনে সরে গিয়ে ফিসফিস করে বলল, কেউ কথা বলবে না, একদম চুপ। কিন্তু ঠিক তখনই সেই ছায়া মানব কথা বলল। যেন গা শিউরে ওঠার মতো আওয়াজ। কণ্ঠটা যেন ভেতরে থেকে বের হচ্ছে না, যেন চারপাশ থেকে ঘুরে ঘুরে আসছে। সাজ্জাদ কাঁপা কাঁপা হাতে তার পকেটে হাত ঢুকিয়ে টিকিট বের করলো। নিলয়ও টিকিট বের করলো, যদিও তার হাত কাঁপছিল। কিন্তু রাফি দাঁড়িয়ে রইল, পকেটে হাত দিল না। ছায়াটা এবার তার দিকে তাকালো। রাফি চুপ করে টিকিট বের করতে চাইল, কিন্তু টিকিট কোথায়? কোথাও তো টিকিট খুঁজে পাচ্ছে না সে। ছায়াটা এবার আরো কাছে এলো। তারপরই হঠাৎ করে ট্রেনের বাতিগুলো জ্বলছে উঠল। একটা তীব্র চিৎকার শোনা গেল, আর পুরো কামরাটা নড়ে উঠল। রাফি, সাজ্জাদ, নিলয় তিনজনই চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর যখন তারা চোখ খুলল, ছায়াটা সেখানে ছিল না, কিন্তু ট্রেনের দেয়ালের উপর কিছু লেখা ছিল, রক্তের মতো লাল অক্ষরের। এই ট্রেন থেকে কেউ নামে না। তাদের শরীর হিম হয়ে গেল। ট্রেনটা তখনও চলছে, কিন্তু এখনো আর কোনো রেল লাইনের শব্দ নেই। তারা কি সত্যি একটা ট্রেনে আছে, নাকি অন্য কোথাও আটকে গেছে, অন্য পৃথিবীতে? হঠাৎ কেমন যেন শব্দ হয়ে উঠল। ট্রেনের মেঝে ফেটে যাচ্ছিল, আর রাফি, সাজ্জাদ, নিলয় তিনজনেরই পা হারিয়ে যাচ্ছিল এক অতল গহ্বরে। রাফি, কিছু কর। সাজ্জাদ আতঙ্কে চেঁচিয়ে উঠল, কিন্তু রাফি কিছু করতে পারল না। চারপাশের সবকিছু দ্রুত ঘুরতে লাগলো, অন্ধকার তাদের গ্রাস করে নিল। হঠাৎ রাফির চোখ খুলে গেল। সে বিছানায় শুয়ে আছে, নিজের ঘরে। তার শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সে তীব্রভাবে চারপাশে তাকালো। কোথায় ট্রেন? কোথায় সাজ্জাদ? কোথায় নিলয়? সে কি তাহলে স্বপ্ন দেখছিল? রাফি উঠে বসলো, ফোনটা হাতে নিল, দ্রুত সাজ্জাদকে ফোন দিল। রিং বাজলো কয়েকবার। তারপর সাজ্জাদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি রে, সকাল সকাল কল দিলি কেন? তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন, কি হয়েছে? না রে, কিছু না, আমি পরে কথা বলছি। রাফির গলা কাঁপছিল। রাফি ফোন রেখে দিল, তার কপালের ঘাম মুছল। রাফি আর কিছু ভাবল না। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিল। প্রতিদিনের মতো ফেসবুকে ঢুকল। হঠাৎ সে যা দেখল তার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। তার ফেসবুকের নিউজ ফিডে একটা পোস্ট, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো, ট্রেনটা দেখতে ঠিক সেরকম যেরকমটা সে তার স্বপ্নে দেখেছিল। পোস্টটা ভালোভাবে দেখতেই সে জায়গাটা চিনতে পারল। কোথায় যেন সে দেখেছে এসব। জায়গাটা অনেক পরিচিত লাগছে। হঠাৎ তার পিলে চমকে গেল। এগুলো সে দেখেছিল সেই ট্রেনের জানালা দিয়ে। সে ধপ করে বসে পড়ল। তারপরে দরজার বাইরে কার যেন পা টেনে হাঁটার শব্দ। তার বুক ধুকপুক করতে লাগলো। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। রক্ত হিম হয়ে গেল তার। সামনে দাঁড়িয়ে আছে এক মানুষ। না, মানুষ নয়,
সে একেবারে নিখুঁতভাবে সেই ছায়া মানবের মতো। কিন্তু এবার সে মুখ খুলল আর ফিস ফিস করে বলল,